অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম সোলার ডোমে। আমাদের সূর্য আর্থ ইজ ডাইং এভরি সেকেন্ড অ্যাক্ট নাও, অর্থাৎ ধীরে ধীরে আমাদের পৃথিবী কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ছুটছে গাড়ি নিজের মতো, চেনা অচেনা পথে। আজকে যাব সোলার ডোম দেখতে, যাবেন নাকি আমাদের সাথে? আমরা নামলাম নবাবপুর অটো স্ট্যান্ডে, এখানে বাস থেকে নামলাম। যেহেতু আমরা এয়ারপোর্ট সাইড থেকে আসি তাই এখানে নামলাম। নামার পরে এখান থেকে নেমে আপনারা আসছেন, এইখানে দেখা আছে সাবওয়ে একটা, যেখানে এয়ারপোর্ট বাস স্ট্যান্ড, গেট নাম্বার 4 দেখা যাচ্ছে। এখানে এসকেলেটর আছে, সিঁড়ি আছে, নামার সময় সিঁড়ি হয়ে আপনাকে নিচে নামতে হবে এবং যেতে হবে উল্টো দিকে, অর্থাৎ ওই পারে যেতে হবে, ওখান থেকে গেটটা কাছে পড়বে। ঘড়িতে তখন দুপুর 1:03। আমরা প্রবেশ করলাম সাবওয়েতে, একদম গেট নাম্বার 4 এর সামনে। অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছালাম ইকো পার্কের 4 নম্বর গেটে। আমরা এখানে টিকিট কাটবো। 4 নম্বর গেটের টিকিট কাটতে হবে ইকো পার্কে ঢোকার জন্য। এখানে ঢোকার জন্য, অর্থাৎ ইকো পার্কে ঢোকার জন্য পার হেড 30 টাকা করে টিকিট। ইকো পার্ক এই নামটির সাথে আজ বাঙালি খুবই পরিচিত। অনেকবারই এসেছি, তবে এই প্রথম সোলার ডোম দেখতে। এখানে একটা ইনফরমেশন না দিলেই নয়, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ইকো পার্ক সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইকো ট্যুরিজম পার্ক হলো এটি। আমরা চলে এসেছি ব্যাম্বু গার্ডেনে। এটা 4 নম্বর গেট থেকে অনেকটা রাস্তা, ভালোই রাস্তা আছে হেঁটে আসার জন্য। 4 নম্বর গেট থেকে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে এই ব্যাম্বু গার্ডেনে। ওখান থেকে ফুড জোন, অর্থাৎ ঝিলের পার বরাবর গেলেই সোলার ডোম। আপনারা যদি চান তাহলে এখানে ইকো পার্কের টিকিট না কেটেও সামনের দিকে, অর্থাৎ 4 নম্বর গেট থেকে আস্তে আস্তে সামনের দিকে 6 নম্বর গেটের দিকে এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অনেকটা ডিস্টেন্স কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে। তবে আমার মতে সব থেকে ইজিয়েস্ট রাস্তা এটাই হবে, 2 নম্বর গেটে নামতে হবে আপনাদেরকে। 2 নম্বর গেটে নামে যে ইকো পার্কের বড় ঝিলটা দেখছেন, ঝিলের অপোজিট ওই যে রাস্তা বরাবর আপনাদেরকে আসতে হবে। ঝিলের ঠিক যেদিকে নামবেন 2 নম্বর গেটের অপোজিট প্রান্তে, অপোজিট পারে আপনাদেরকে আসতে হবে। আসলে দেখতে পাবেন এখানে একটা ইকো পার্ক অফিস, ওয়াও মোমো, এই কাউন্টারটা দেখতে পাবেন। এই সেই রাস্তার সামনের দিকে চলে যাচ্ছে। এই বরাবর আপনারা এগোতে থাকলে খুব সামনেই, খুব সহজভাবে আপনারা কিন্তু সোলার ডোম পেয়ে যাবেন। আস্তে আস্তে ভেতরে যাব এবং দেখাবো এর ভেতরে কি কি আছে। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফিস বা কত লাগছে, পুরো ডিটেলস একটু একটু করে দেখতে থাকুন। এই সোলার ডোমে প্রবেশ করতে গেলে টিকিট ফেয়ার লাগছে 200 টাকা করে অ্যাডাল্টের জন্য এবং 100 টাকা করে লাগছে রোবট ফিস, অর্থাৎ ভেতরে রোবট আছে। যদি তার হেল্প নিতে চান আপনারা তাহলে 100 টাকা করে পার হেড লাগছে। স্টুডেন্টদের জন্য থাকছে আলাদা কনসেশন। চলুন একটু একটু করে যাওয়া যাক ভেতরে। এখানে L0 থেকে L6 পর্যন্ত এখানে ল্যাব আছে, অর্থাৎ ফ্লোর আছে। প্রথমেই আসি গ্রাউন্ড ফ্লোরে। এখানে দেখানো হয়েছে এনার্জিকে কিভাবে কাজে লাগানো যায়। ইনি হলেন স্যার নিকোলাস টেসলা, যাকে বলা হয় ফাদার অফ এনার্জি। পাশে দেখতে পাবেন এই রোবটটিকে, যার সামনে দাঁড়ালেই রেসপন্স দিচ্ছে। এর পাশেই আছে সোলার কারটি, যেটি সূর্যের এনার্জিকে কাজে লাগিয়ে চলবে এবং এর জন্য কোনো দূষণও হবে না। উপরে তাকালেই চোখে পড়বে আর্টিফিশিয়াল সূর্যটি। স্যার কি আমার মতো আপনারা ভাবছেন ইনি আসল, তাই তো? কিন্তু না, আসলে সিলিকন দিয়ে তৈরি করা হয় এই ধরনের মূর্তিগুলোকে, যেগুলো প্রায় আসলের মতোই দেখতে। এমনকি এনাদের যে হাতের গঠন, হাতের তালু, এগুলো কিন্তু অরিজিনাল মানুষের মতোই অনেকটা। আমরা প্রতিদিনের জীবনে প্রায় প্রত্যেকেই ব্যবহার করি পেট্রোল ডিজেল চালিত গাড়ি, আর সেই সব গাড়ির ধোঁয়াতে তৈরি হয় দূষণ। শুধু কি তাই, পৃথিবী ধ্বংসের আর একটা প্রধান কারণ হতে চলেছে ডিফরেস্টেশন। এখানে গ্রাফে দেখানো হয়েছে কিভাবে একটু একটু করে সময় পরিবর্তন হয়েছে, তার পাশাপাশি এভারেজ টেম্পারেচার বেড়ে গেছে, ডিফরেস্টেশন বেড়ে গেছে এবং সবটাই প্রায় আমাদের দোষে। একটু একটু করে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকছে। তার ফলে ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু এই উত্তপ্ত পৃথিবীর মধ্যে বাসস্থান করতে হতে পারে। একসময় মানুষ প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। এত দূষণের ফলে সারা পৃথিবীতে কী ধরনের দুর্যোগ ঘটছে তারই একটা 3D গ্রাফ বানানো হয়েছে। চলুন সেটা একটু দেখা যাক। গড় তাপমাত্রা বাড়ার ফলে বরফ গলছে বেশি করে, আর তার ফলেই সৃষ্টি হচ্ছে বন্যা। আবার কোথাও হচ্ছে ভয়ঙ্কর দাবানল, আর এর সার্বিক ফলভোগ করতে হয় এই ধরনের অসহায় কৃষক মানুষদের। এটা একটা টানেল যেখানে পিকচার এডিট করা হয়েছে, দেখতে পাচ্ছি ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার একটা লড়াই।
একটু একটু করে অনেক প্রজাতি, অনেক অ্যানিমেল তারা আস্তে আস্তে পৃথিবী থেকে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। এই শুধুমাত্র দূষণের জন্য। দূষণ আটকালে এই সকল প্রজাতিকে হয়তো আবার দেখা যেতে পারে, আবার তারা পৃথিবীর মুখে নিজেদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারে। এখানে এলে এইভাবে ঘোরানো রাস্তা আছে, তার সিঁড়ি নেই, সুন্দর ঘোরানো রাস্তা। যদি বয়স্করা বা পায়ের সমস্যা কারো থেকে থাকতে সেক্ষেত্রেও কিন্তু উঠতে কোনো অসুবিধা হবে না। সামনে দেখতে পাচ্ছি এখানে একটা হাতির মুখ তৈরি করা আছে, সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে এখানে। এখানে একদিকে যেমন সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে, আবার এইদিকে দেখানো হয়েছে যে কি কি প্রাণীগুলো আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে গেছে। যেমন এখানে যদি আমরা দেখি একটা প্যাসেঞ্জার পিগনকে দেখানো হয়েছে, যেটা 1914 থেকে অ্যানাউন্স করা হয়েছে যে এটা এখন এক্সটিংক্ট অ্যানিমেল, অর্থাৎ ইনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এই প্রজাতিকে আমরা হয়তো আর পাবো না, শুধুমাত্র দূষণের জন্য। দূষণ প্রতিরোধ করলে এই ধরনের অ্যানিমেলগুলোকে আমরা হয়তো বাঁচাতে পারবো। যারা এখনও আছে, যারা এন্ডেঞ্জার্ড অর্থাৎ এখনও রয়ে গেছে কিছু সংখ্যা, তাদেরকে বাঁচাতে পারবো যদি আমরা চাই। সালটা তখন 1930। স্যার সিভি রমন ফিজিক্সের রামান এফেক্টের জন্য নোবেল পেয়েছিলেন। পরাধীন দেশে একজন ভারতীয় তিনি ফিজিক্স সাবজেক্টের উপর নোবেল পাচ্ছেন। তাই হয়তো এইসব মহান মানুষদের জন্য নিজেকে একজন ভারতীয় বলতে বেশ গর্ববোধ হয়। এবার আমরা যাচ্ছি ভিশন থিয়েটার 1-এ। দেখা যাক থিয়েটার রুমের ভেতরে কি দেখা যাচ্ছে। এখানে একটা 3D শো হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি অনেকেই দেখছে কিভাবে পলিউশন হচ্ছে, কিভাবে তার এফেক্ট আমাদের উপর পড়ছে সেই নিয়ে। নদী শুকিয়ে যাচ্ছে এবং দূষিত হয়েছে, শুকিয়ে গেছে চাষের জমিও। আমরা হারিয়েছি আরো অনেক কিছু। উন্নয়নের নামে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে শূন্য করেছি। এবার এসে পৌঁছালাম L2-তে। দেখা যাক এখানে কি আছে। মাইকেল ফ্যারাডে, প্রথমেই যাকে দেখা যাচ্ছে স্যার মাইকেল ফ্যারাডে, যাকে ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয়। এখানে একটা প্রজেক্ট বানানো হয়েছে যেখানে জলবিদ্যুৎ তৈরি করার যে কৌশল সেটা দেখানো হয়েছে, অর্থাৎ জলশক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক প্রস্তুত করা এবং সেই ইলেকট্রিককে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে পদ্ধতি সেটাই এখানে দেখানো হয়েছে। স্যার হোমি জাহাঙ্গীর ভাবা, ভারতীয় নিউক্লিয় বিজ্ঞানের জনক বলা হয় এই স্যার। এই জন্যে বেশ কিছু গেমসও আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। এই ফ্লোরগুলোতে আসতে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না পায়ে হেঁটে। তবু যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এখানে লিফট আছে, লিফটের হেল্প নিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন। এখানে এই পুরো ফ্লোরটাকে দেখানো হয়েছে বায়ু শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। উইন্ডমিলের সাহায্যে আমরা প্রডিউস করতে পারি ইলেকট্রিসিটি, আর সেই ইলেকট্রিসিটি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারি। সূর্য, যাকে সকল শক্তির উৎস বলা হয়, যার জন্যই আমরা বেঁচে আছি। দূষণমুক্তভাবে এই সূর্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎও তৈরি করতে পারি। আমাদের সূর্য, সৌরমণ্ডলের কেন্দ্রে থাকা সূর্য এই পৃথিবীর প্রধান জীবনযাত্রা। ইনি হলেন স্যার সত্যেন্দ্রনাথ বোস, যাকে বলা হয় ফাদার অফ গড পার্টিকেল। এলাম L3-তে কি কি আছে আমরা অবশ্যই দেখব। যে প্রজেক্টটি ব্যবহার করা হয়েছে বা তৈরি করা হয়েছে সেটা হলো জিওথার্মাল এনার্জিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এখানে যে প্রজেক্টটি তৈরি করা হয়েছে, নিচে যে ইয়েলো পার্টটা দেখা যাচ্ছে যেটাকে আমরা বলে থাকি ম্যাগমা, এই ম্যাগমা হলো লোয়ার পার্ট, নিচে গরম যে অংশটা থাকে, এবং আস্তে আস্তে আমরা আর্থ কাস্ট অর্থাৎ উপরের যে অংশ যেখানে আমরা বাস করছি সেই জায়গাটাকে সুন্দর করে তৈরি করেছে। এবং এখানে বিভিন্ন প্রজেক্ট ইউজ করা হয়েছে, বিভিন্ন যন্ত্র ইউজ করা হয়েছে, যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, জিওথার্মাল এনার্জিকে ইউজ করতে পারি এবং সেই এনার্জি থেকে ইলেকট্রিক প্রডিউস করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, যেখানে একদমই দূষণ হবে না। আমরা পৌঁছে গেছি L4-এ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্যার আইনস্টাইন, যিনি প্রথম দিয়েছিলেন এনার্জি কনজারভেশন থিওরি, অর্থাৎ E=mc²। চলুন এবার আমরা যাবো আরেকটা থিয়েটার রুমে, যেখানে দেখব আমরা আজ থেকে 50 বছর পরে ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবো যদি আমরা বিজ্ঞানকে ভালো করে ব্যবহার করি। 50 বছর পরে মানুষের জীবনে একটা অংশ হয়ে উঠবে রোবট। রোবটই কন্ট্রোল করবে হয়তো সমস্ত দৈনন্দিন জীবনের কার্যকলাপ। এখন থেকে সচেতন না হলে আমাদের পরের প্রজন্মকে ভুগতে হতে পারে এনার্জি সংকটে। তৈরি হবে আমাদের কলকাতার এক নতুন রূপ, যেখানে বন জঙ্গল তেমন একটা স্থান পাবে না। স্থান পাবে বড় বড় বিল্ডিং, বড় বড় ব্রিজ আর আধুনিক যানবাহন। আমরা এসেছি L6-এ ফিউচার রেডি জোন। যাব, দেখব এই জোনে ঠিক কী কী আছে।
এখানে একটি আর্টিফিশিয়াল মহাকাশযানকে তৈরি করা হয়েছে এবং ভেতরে এক লেডি পাইলটকে দেখা যাচ্ছে। ফাইনালি আপনারা চাইলে এখানে একটা ক্যাফে আছে একদম টপ ফ্লোরে, এখানে আসলে ক্যাফে থেকে খেতে পারবেন। এখানে সে ব্যবস্থা আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সেট আপ করা আছে, এখান থেকে খেতে পারবেন। ওখানে ইয়ন মাস্ককে দেখা যাচ্ছে, ওই ইয়ন মাস্কের পাশ থেকে এদিকেও আসতে পারেন, আবার ওইদিকে যেটা বললাম ফিউচার থেকে আপনারা এদিকে ঘুরে আসতে পারবেন। এটা আমাদের পৃথিবী, আমরা জাতির শ্রেষ্ঠ মানুষ, আমাদেরই কর্তব্য অন্যান্য সকল প্রাণীকে এই পৃথিবীতে থাকার জন্য সুব্যবস্থা করে দেওয়া। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা দূষণমুক্ত পৃথিবী তৈরি করতে, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম খুব শান্তিতে আমাদের মতো স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবে। ফিরে আসবো আবারও একটা নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।